বিয়ে বাড়িতে মাংস কম পড়ায় কথা কাটাকাটি থেকে এক প্রকার মারামারি। অতঃপর পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়ে ফিরে গেল। লগ্নবরষটা হলো শিখা। কিছুক্ষণ পর খবর এলো শিখার বাবা মা দুজনে একসাথে বাড়ির পেছনের স্কুলের ছাদ থেকে লাফ দিয়েছে। অবস্থা ভালো না, বাঁচার আশঙ্কা খুবই কম। মেয়ের বিয়ের খরচ ওঠাতে একমাত্র সম্বলবশত বাড়িটা পর্যন্ত বন্ধক রেখেছিল শিখার বাবা মা। তাতে শুধু গহনার টাকার জোগাড় না হলেও বাড়িটা অবশেষে বিক্রি করেই দেয়। বিয়ে সম্পন্ন হলে কনে বিদায়ের পরেই মালপত্র নিয়ে ভাড়া বাড়িতে ওঠার কথা ছিল তাদের। পাত্রপক্ষ তেমন পণ চায়নি, না টাকা পয়সা, না ঘর সাজানোর আসবাবপত্র, আর না একটা গাড়ি। ছেলে পোস্ট অফিসে চাকরি করে, সরকারি চাকুরি। ভাগ্য করে নাকি এমন একটা ঘরে বিয়ে হয়েছে শিখার। সকলের ভাষ্য মতে পাত্রপক্ষের দাবি ছিল খুবই সামান্য। মেয়েকে হাতে কানে গলায় সোনা দিয়ে সাজিয়ে দিতে হবে, আর পাত্রের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা একটু বেশি হবে। তাই বরযাত্রীর সংখ্যাও একটু বেশি হবে, মাত্র 100 থেকে 150-র মতো। কোনোভাবেই আপ্যায়নে ত্রুটি রাখা যাবে না। ব্যাস এইটুকুই। শুধু খাবার আর গহনার আবদার ছিল তাদের। সরকারি চাকরি করা বর এতটুকু কি আশা করে না? খাবারের তালিকা দেয়া হয়েছিল শিখার বাবাকে। খাসির মাংস সবাই খায় না, আবার মুরগির মাংসও সবাই খায় না। তাই আয়োজনে খাসি আর মুরগি দুটোই রাখতে বলা হয়েছে। মাছের মধ্যে কোরাল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর বড় রুই মাছ, আর ডাল, ডিম, সাথে দই, মিষ্টি তো এ সমস্ত কিছু আছেই। বাড়ি বিক্রির টাকায় শিখার হাত কান গলার গহনা জোগাড় হলেও কিন্তু বরপক্ষের যে আবদারগুলো সেটা কিন্তু তারা মেটাতে পারছে না। শেষমেশ আবারও তারা 4 লাখ টাকা ঋণ করে জমজমাট আতিথেয়তায় আয়োজন করে শিখার বাবা মা। একমাত্র মেয়ের বিয়ের কথা, সেখানে তো আর কম কিছু করতে পারে না তারা। তাই 150 বরযাত্রীর আশা বা 100 বরযাত্রীর আশা প্রায় 200-র কাছাকাছি, যার ফলে খাবারে কিন্তু কম পড়ে গেছে। ঘটে গেল এক লজ্জাজনক দুর্ঘটনা। তারা বলেছিল 100-র মতো লোক হবে বা হাইয়েস্ট 150। সেখানে তারা 200-র উপরে বরযাত্রী এসেছে, কিন্তু খাবারে যে এতটা শর্ট পড়বে তারা কখনো ভাবেনি। বিয়ে ভাঙার অপমানে শিখার বাবা মার বুক কাঁপলেও কাঁদেনি কিন্তু শিখার হবু বয়ের। এমন একটা পরিবার যারা 150 বরযাত্রী হাইয়েস্ট আসার কথা বলে 200-র উপরে বরযাত্রী নিয়ে চলে এসেছে। সেখানে আবার তারা খাবার কম পড়ায় নির্লজ্জের মতো মাংস চেয়ে করে মারামারি। সে পরিবারের হাত থেকে বেঁচে গেছে এই অনেক। এমন মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন ও ছোটলোক পরিবারের বউ হলে তো আজীবন নরক যন্ত্রণা পোহাতে হবে শিখাকে। এই ভেবে তো বেশ শক্ত ছিল, কিন্তু তার বাবা মা তাকে গলায় দড়ি দিয়ে বলে নিজেরাও আত্মহত্যা করলো। এরকমের একটা যে দুর্ঘটনার সম্মুখীন হবে তারা, এই দুঃখ সে কোথায় রাখবে? এমন ঋণের বোঝা সে কি করে শোধ করবে? এত টাকার ঋণ। বাবা মা আত্মহত্যার চেষ্টা করার আগ পর্যন্ত এত টাকা ঋণের কথা সে কোনোভাবেই জানতো না। এমনকি বাড়িটাও যে বিক্রি করে দিয়েছে তাও সে জানতো না। সে জানতো যে বাড়ি বন্ধক রেখেছে বাবা, বন্ধকের টাকার বিয়ের আয়োজন করা হয়েছে। বাবা মায়ের আত্মহত্যার খবর সারা পাড়ায় জানাজানি হতেই বাড়িতে এসে উপস্থিত হলো ঋণদাতারা। তাই সব জানলো এবার শিখা। সে ঘরকুনো মেয়ে, বাইরের দুনিয়া সম্পর্কে তার ধারণা প্রায় নেই বললেই চলে। গ্রামের ভেতর এমন একটা ছোট্ট বাড়ির দাম আর কতই বা হতে পারে? বিয়ের মতো এত বড় আয়োজনের খরচই বা কেমন, তার ধারণা একদমই নেই। বাবা মা তো বুঝতেই দেয়নি তাদের সমস্ত এই বিয়ের যে টাকাগুলো, সেগুলো কিন্তু বরপক্ষের খিদে মেটানোর আয়োজনেই তারা করেছে। তা না হলে তারা এত টাকা ঋণই বা কিসের জন্য করবে? পরে জানলো, আর পরে মেয়ে যদি জানতে পারতো তাহলে কিন্তু সে বিয়েতে রাজি হবে না। এই ভেবে শিখার বাবা মা তাকে কোনোভাবেই এই সমস্ত কিছু তাকে জানতেই দেয়নি। বিয়ের সাজি হাসপাতালে ছুটে গেল শিখা। যাওয়ার পর জানতে পারলো বাবা মা দুজনের অবস্থা খুবই খারাপ। গ্রামের হাসপাতালে তাদের রাখা যাবে না, নিতে বলা হয়েছে সদরে। একমাত্র সম্বল ছিল শিখার গায়ের গহনাগুলো। অ্যাম্বুলেন্স ভাড়া এবং চিকিৎসা খরচের জন্য গয়না বিক্রি করবে ভাবলো। যাওয়ার আগে মায়ের সাথে কথা বলতে গেল শিখা। শুনতে পেল মা বিড়বিড় করে বলছে, মইরা যা তুই, গলায় দড়ি দে, সব শেষ তো হয়েই গেছে। শিখা খুব ভেঙে পড়লো, খুব কাঁদছে, আর কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে দৌড়ে বের হতে গিয়ে একটা ছেলের সাথে ধাক্কা লাগলো। ছেলেটা ওষুধ হাতে নিয়ে ঢুকছিল হাসপাতালে। পরে
যে সব কিছু ওষুধের বোতল টোতল সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে গেছে। ছেলেটা যে রেগে মেগে একাকার হয়ে বলল যে সিনেমার শুটিং চলছে নাকি এখানে, নিজেকে কি নায়িকা মনে হয়, এভাবে দৌড়ানোর মানে কি? এইভাবে এই কথাগুলো শুনে শিখার যেন আরও কাঁদতে কাঁদতে যেন তার গলা থেকে একদম সরি বের হতে চাইছে না। কোনো মতে মাফ করবেন বলে গিয়েও থমকে গেল তার গলার স্বর। পেছন থেকে পাড়ার এক কাকা সে তাকে জোরে জোরে ডাকছিল, শিখে শুনে যা, শুনে যা। তাকেই রেখে এসেছিল তার বাবা মায়ের কাছে। পিছু ডাক শুনে সে বলতেছে যে তোর বাবা আর বেঁচে নেই রে শিখা, তোর বাবা আর বেঁচে নেই, যাস না, তোর বাবা আর বেঁচে নেই। এভাবে পরিস্থিতি বুঝতে পারলো ওই ছেলেটা। শিখার বিয়ের সাজ দেখে সে বেশ মায়া হলো। আহারে, বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছে নিশ্চয়ই, হাতে শাখা থাকলেও সিঁথিতে সিঁদুর নেই, তার মানে বিয়ে সম্পন্ন হয়নি। তার মানে হাসপাতালে ছোটাছুটি করতে করতে বাবাকে হারালো। অপরাধ বোধে সরি বলবে এর মধ্যেই শিক্ষা কিন্তু জ্ঞান হারিয়ে ফেললো, লুটিয়ে পড়লো হাসপাতালের মেঝেতে। ছেলেটা হাসপাতালে ঢুকলো শিখাকে কোলে নিয়ে, জরুরি বিভাগে রেখে ওষুধগুলো আবার কিনে নিয়ে আসলো। এর মধ্যে শিখার জ্ঞান ফিরলো, বেশি সময় লাগলো না। চোখ খুলে চিৎকার করে কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে ছুটে গেল বাবার কাছে। এত কিছুর মাঝে খেয়াল করলো না যে সে অচেনা ছেলে তার সাথে দৌড়াচ্ছে বা বলছে শান্ত হন, আপনি দুর্বল, আপনার সেন্সলেস হয়ে যাবেন, আপনার মায়ের জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। শিখার বাবার কাছে গিয়ে দেখলো রক্তাক্ত নিথর দেহটা হাসপাতালের বেডে পড়ে আছে। পায়ের কাছে বসে বসে খুব কাঁদলো। পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে রইল না মেয়েটাকে একলা ফেলে চলে যেতে পারছে, আর না ভরসা দিতে পারছে। কেঁদো না মেয়ে, কেঁদো না, এটুকুই শুধু বলতে লাগলো। পাশের বাসার ওই যে কাকা আছে, হাসপাতালে মোটামুটি সবাই এখন জানে পুরো ঘটনা। বিয়ের মাংস কম পড়ায় একটা পরিবার কিভাবে শেষ হতে গেল সেটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। সে গল্প এখন সবার মুখে মুখে। শিখার মায়ের কাছে গেল, এবার মায়ের হাত ধরে বলল, তোমাকে সদরে নিয়ে যাব মা, তোমার কিছুই হবে না, আমি এক্ষুনি তোমার জন্য টাকা নিয়ে আসছি। শিখার মা কথা বলতে পারছে না, মুখে অক্সিজেন মাস্ক সরিয়ে খুব কষ্ট করে বলল, মরস নাই তুই এখনো, গলায় দড়ি দে, আমার চিন্তা করবি না তুই, আমার সময় শেষ, মইরা যা, নইলে সবাই তোরে ছিঁড়া খাবে, একলা বাঁচতে পারবি না, মইরা যা, নিজেরে বাঁচা, মরলেই বাঁচতে পারবি। শিখা আরও ভেঙে পড়লো। একদিকে বাবার মৃত্যু, মানে সে মারা গেল তার বাবা, অপরদিকে মৃত্যু পথযাত্রী মা বলতেছে যে সেও নাকি মারা যাবে আর আমাকেও নাকি মরতে বলছে। তো এখন সে কি করবে, মনটাকে একদম শক্ত করে সামলে উঠবে সব, নাকি কি করবে সে নিজেও বুঝতে পারতেছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় যে তাদের সেই কাকার তাকে ডেকে বলল, মায়ের কাছ থেকে সরে যা, তুই একটু দূরে গিয়ে দাঁড়া, তোর মা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। গয়না বিক্রি করতে আর যে শিখা গেল আর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল ওই ছেলেটা। সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে তার মাকে কিন্তু রওনা দেওয়া হলো। ছেলেটারও যাওয়ার ইচ্ছা ছিল শিখার সঙ্গে, কিন্তু তার বন্ধু অ্যাক্সিডেন্ট করে ওই একই হাসপাতালে ভর্তি থাকায় যেতে পারলো না। বন্ধু একা আছে, পরিবারে কেউ নেই, এখনও আসেনি। ভাবলো বন্ধুর পরিবার কেউ এলে তারপর না হয় যাবে একবার। গেছে তো সদর হাসপাতালে, সেখানে গেলে অবশ্যই তাদেরকে খুঁজে পাওয়া যাবে। ঘন্টা দুয়েক পর বন্ধুর পরিবার হাসপাতালে চলে এলে তাদের কাছে রোগীর দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেই ছেলেটা বেরিয়ে পড়লো আর সবার আগে কল করলো যে সেই কাকাকে। তিনি প্রথমবারে কল ধরলো না, আধা ঘন্টা আগে তো কথা হলো, এখন কল রিসিভ না করায় আবারও চিন্তায় পড়ে গেল ওই ছেলেটা। আবারও কল করলো, এবার সেই কাকা রিসিভ করেই হাউমাউ করে কাঁদলেন আর বললেন, তুমি বারবার কেন কল দিচ্ছ, এখানে আমরা সবাই ব্যস্ত। আর সে কাঁদতে কাঁদতে বললেন যে বৌদি আর নাই, শিখার মা আর জানি কেমন করতেছে, শিখাও যেন কেমন করতেছে, এইভাবে সে বারবার চিৎকার করতেছে। আর সে বলতেছে, আমি কিভাবে এতগুলো মানুষকে সামাল দেব আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপর ওই ছেলেটা বলল যে আপনি কাঁদবেন না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি, আর আপনি শুধু শিখা আর মায়ের কথা যে শিখাকে বলবেন না। তো শিখা তো সব কিছুই জেনে গেছে, আর সে এটাও বলল যে শিখাকে একটু চোখে চোখে রাখুন, শিখাকে চোখের আলার হতে দেওয়া যাবে না, আমি আসছি, এখনই আসছি।
বাড়ির কাছের ওই কাকা আবার ওই ছেলেটাকে ফোন দিয়ে বলল যে শিখাকে পাওয়া যাচ্ছে না, আমি কি করব বুঝতে পারতেছি না। সেই ছেলেটা বলল যে আমি বাইক নিয়ে এক্ষুনি রওনা দিচ্ছি, কিভাবে যে গন্তব্য শেষ হবে সে নিজেও জানে না। 10 মিনিটের পর সে 5 মিনিটে যে শেষ করলো, এটাই তার মানে যে রাস্তা মনে হয় যে বিপদের সময় আসলে রাস্তা ফুরাতে চায় না, রাস্তা যে মনে হয় যে শেষই হচ্ছে না। প্রার্থনা করতে করতে সেই ছেলেটা মানে কোনো রকমের হসপিটালে গিয়ে পৌঁছালো। মেয়েটা যে কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসে তার আগে ভাগেই তাকে যেতে হবে। হাসপাতালে পৌঁছানোর আগেই জানতে পারলো যে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তাই যাই হোক সে হাসপাতাল থেকে আবার বের হয়ে বিল্ডিংয়ের সামনে যেতেই চোখ পড়লো ছাদের দিকে। ছাদের কিনারায় দাঁড়িয়েছে, ছাদের আলোয় মনে হচ্ছে লাল টুকটুকে বেনারসি পরা লক্ষ্মী প্রতিমা যেন নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত। আর সে তো অবাক হয়ে তাকিয়েছে। সে বারবার বলতেছে আপনি এমন কাজ করবেন না। আর দুজনে কিন্তু দুজনের নাম কেউই জানে না যে তাদের নাম কি বা কি। যাই হোক সে ছেলেটা বারবার মানা করতেছে। তো যাই হোক এক টুকরো মাংসের জন্য পরিবারটা কিন্তু একদম শেষ হয়ে গেল। আর এত কষ্ট হয় যে আসলে গরিব বাবা মা একটা মেয়ের বিয়ের সময় যে কত কত যে আয়োজন করে, তাদের অবস্থা যদি সেই সময় কেউ বুঝতো, যে বরপক্ষের কোনো ছেলে যদি বুঝতো যে তাদের যে কতটা পরিমাণ কষ্ট হয়, তাদের উপর যে এত প্রেশার দেওয়া হয়, তারা কিভাবে কি সামলাবে সেটা যদি বুঝতো, তাহলে আর তাদের উপর এমন আবদার করতো না। তো যাই হোক গল্পটি যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।